Assalamu alaikum. Welcome everybody to the session. So today we are going to start the class, and at first the last topic of this chapter, that is chapter 27. And the last class we already concluded advantages and disadvantages of short-term financing, different current asset financing policy, and today I want to focus at first the working capital cycle and its calculation. So in working capital cycle, there is three part: ICP, inventory conversion period, then debtors collection period, DCP, and creditors deferral period, CDP. So there is three parts. So ICP plus DCP and minus CDP. So এই যে তিনটি পার্ট এ দিয়ে আমরা কি করতে পারি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বের করতে পারি বা ক্যাশ কনভার্সন সাইকেল এগুলি বের করতে পারি। এই ফর্মুলাটি আমাদের জানা আছে, তো এটা দিয়ে যতটুকু ম্যাথমেটিক্যাল পার্ট কভার করে ততটুকুই আমরা করেছি এ পর্যন্ত। তো মিড টার্মের জন্য এর বেশি লাগবে না, রিটেন এক্সাম হলে হয়তো আমরা আরো অন্য টাইপের ম্যাথও করতাম, যেহেতু আমরা ভাইপাতে এর বেশি কিছু জিজ্ঞেস করব না। আইসিপি কাকে বলে এগুলি হয়তো জিজ্ঞেস করতে পারি, ফর্মুলাটা কি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কি, সাইকেলের ফর্মুলা কিভাবে বের করতে হয়, সেগুলি ভালো করে পড়বে। ওকে, জি স্যার। আইসিপির আবার তিনটি পার্ট রয়েছে, সেটি কি? সেটি হলো র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, দেন ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড, and finished goods conversion period. All these three components combinedly constitute ICP. এই তিনটা মিলে হয় আইসিপি। তারপরে আইসিপির সাথে আমরা ডিসিপি অ্যাড করলে পাই কি পাই, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। আর সেখান থেকে আবার আমরা সিডিপি যখন মাইনাস করি বা বাদ দিই তখন পেয়ে যাই আমরা ক্যাশ কনভার্সন সাইকেল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল অথবা ক্যাশ কনভার্সন সাইকেল বা সিসিসি। বুঝছো সবাই? জি স্যার। তো আমরা আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট নিব, যেহেতু এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেললাম। আগামী ক্লাস তো আগামী মানে নেক্সট উইকের মানডেতে, ওই দিন আমরা একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টের জন্য তোমরা এই চ্যাপ্টারে যা যা আমরা পড়েছি থিওরিগুলি দেখবে, আর ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে এই যেগুলি এতক্ষণ বললাম এগুলি দেখবে। ওকে, বুঝছো সবাই? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার বস। জন্নুরাইন আছো? জি স্যার আছে। ওকে, আগামী ক্লাসে ক্লাস টেস্ট নিব, কিন্তু আবার ভুলে যেও না। তারপরে আর কি আছে? আলিফ কই? জি স্যার আছে স্যার। আচ্ছা, লিমন কই আজকে? স্যার হয়তো পরে জয়েন করতে পারে স্যার। আচ্ছা, তো পরে জয়েন করলেও বলে দিবে যে আগামী ক্লাসে আমাদের ক্লাস টেস্ট। জি স্যার গ্রুপে দিয়ে দেওয়া হবে স্যার, সমস্যা নেই স্যার। জি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল।
ফর্মুলা বলতে আমরা এগুলি করেছি, এগুলি শিখবে এবং এখান থেকে কিভাবে বের করতে হয়। বই আছে তোমাদের সামনে? জি না স্যার। স্যার। হুম। কি জি না কোনটা বললো? স্যার আছে। ওকে 672 এই পেজে আসো। জি স্যার। 11th এডিশন বইয়ের 672 প্রবলেম 27.1 পেয়েছো? জি স্যার। আচ্ছা এটা আমরা একটু দেখি। প্রবলেম 27.1 এই সবার সামনে আছে তো? না স্যার। না থাকলে তাহলে আমি পড়লে তো আর লাভ হবে না, সবার দেখতে হবে তো। আর আমি করে দিলাম তাতেই বা কি লাভ হবে যদি ম্যাথটা না দেখো? হুম। একজন ওই পেজের ছবি তুলে দিয়ে দাও সবাইকে। এই পেজের ছবিটা তুলে একজনের শেয়ার করে দাও। কেউ একজন এই পেজের ছবিটা শেয়ার করে দাও। স্যার আমি গ্রুপে দিয়েছি। দিলে এবারে বাকিরা দেখো। বাকিরা দেখো। জি স্যার দেখতে পাচ্ছি। পড়ো সবাই পড়ো। কি কি দেয়া আছে শুরুতে দেখো, কস্ট পার ইউনিট দেয়া আছে। র মেটেরিয়ালস 52, ডাইরেক্ট লেবার 19.5, ওভারহেড 39, টোটাল কস্ট 110। তারপরে প্রফিট 19.5, সেলিং প্রাইস 130। দেখতে পাচ্ছ এগুলি? জি স্যার। তারপরে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কি কি আছে? অ্যাভারেজ র মেটেরিয়ালস ইন স্টক 1 month, অ্যাভারেজ মেটেরিয়ালস ইন প্রসেস half a month, তারপরে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স 1 month, credit allowed to debtors 2 months, time lag in payment of wages 1.5 weeks, overhead 1 month, 1/4 of sales are on cash basis, cash balance 1,20,000. You are required to prepare a statement showing the working capital needed to finance the level of activity 70,000 units of output. You may assume that production is carried on evenly throughout the year and wages and overhead accrue similarly. আচ্ছা তাহলে তোমাকে কি বের করতে বলছে? সেকেন্ড প্যারায় শুরুর দিকে দেখো, ইউ আর রিকোয়ার্ড
You are required to prepare a statement showing the working capital needed. ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড, কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল দরকার সেটি তোমাকে একটি স্টেটমেন্টের মাধ্যমে শো করতে বলছে। এখন এখানে ইউনিট কস্ট দেয়া আছে এবং কি পরিমাণ প্রোডাকশন করতে হবে সেটি বলা আছে 70,000 ইউনিট আউটপুট লেভেল, মানে এই পরিমাণ প্রোডাকশন করতে হবে এটি বলা আছে। এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া আছে যে র মেটেরিয়ালস, তারপরে অন্যান্য যে আইটেমগুলি আছে কতদিন আমরা হোল্ড করি বা কতদিন স্টকে থাকে। সবাই দেখতে পেয়েছো তো? জি স্যার। সবাই তো বলছে না, তুমি একা বলছো। এই জি বাকিরা স্যার, জি স্যার, দেখা যায় স্যার। জি স্যার। দেখা যায়। প্রবলেমটা দেখেছো? জি স্যার। তো আমরা এবার দেখব যে কিভাবে আমরা বের করব ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এটি বের করার জন্য আমরা এই যে সাইকেলের এই ফর্মুলা, তার মানে আইসিপি, ডিসিপি, সিডিপি, এই ফর্মুলার বেসিসই আমরা এই কাজটি করব। এখন সাইকেলের শুরুটা কোত্থেকে? আইসিপি, তাই না? আইসিপি মানে কি? ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। এখন এখানে তো আমরা টাইম বের করব না, এখানে বের করব কি পরিমাণ রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলছে, মানে কি পরিমাণ দরকার অ্যামাউন্ট বের করতে বলছে। আমরা টাইম বের করব না, অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট বের করার জন্য আমরা যদি প্রথমে এ নাম্বার মনে করো আইসিপি আইসিপির আন্ডারে কয়টা পার্ট বলো? আইসিপির আন্ডারে কয়টা পার্ট? কি এতক্ষণ কি লিখলাম আর কি বললাম? আইসিপির কয়টা পার্ট? স্যার তিনটা স্যার। তিনটা পার্ট, যে লেখাই তো আছে, তো কথা বলছো না তো। তো এই যে তিনটা পার্ট, এর মধ্যে একটি পার্ট কি? স্যার র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে র মেটেরিয়ালস ইনভেন্টরি, মানে কি পরিমাণ আমাদের র মেটেরিয়ালস ইনভেন্টরি রয়েছে সেটি আমরা বের করব। কিভাবে বের করব? প্রথমে দেখব আমাদের লেভেল অফ আউটপুট প্রোডাকশন কত, 70,000 বলা আছে না এখানে। দেখো প্রোডাকশন লেভেল 70,000 এবং পার ইউনিট র মেটেরিয়ালস এর কস্ট কত, যে উপরে টেবিলের মধ্যে আছে দেখো কত, স্যার 52 স্যার। 52, এর সাথে মাল্টিপ্লাই করলাম। এখন এই র মেটেরিয়ালস আমরা কতদিন হোল্ড করি? এক বছরে তো আমাদের 360, মানে 12 মাস হিসেবে। আর কতদিন হোল্ড করি? অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে শুরুতেই লেখা আছে দেখো, অ্যাভারেজ 30 র ডেজ মেটেরিয়ালস ইন স্টক কত? স্যার। 30 ডেজ স্যার। 1 মান্থ। 1 মান্থ মানে 30 ডেজ, কথা বুঝছো? তার মানে এক বছরের মধ্যে আমরা র মেটেরিয়ালসটা আমাদের হাতে থাকে 1 মাস, মানে 30 ডেজ। তাহলে 30/360, মানে এক বছরের মধ্যে 1 মাস। তাহলে এটা মাল্টিপ্লাই করো, কত হয় দেখো। এই তিনটে গুণ করো, কত হয় দেখো। কত হলো বলো? স্যার 3,03,333 স্যার। 3,03,333 ক্যালকুলেটরে করে রেখেছো? জি স্যার। আচ্ছা, আইসিবির সেকেন্ড পার্ট কি?
হচ্ছে WIPCP। তার মানে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি মানে এখানে কি পরিমাণ আমাদের আছে সেটি বের করার জন্য একইভাবে প্রোডাকশন লেভেল 70,000 ইনটু ওয়ার্ক ইন প্রসেসের কস্ট সম্পর্কে কি বলা আছে দেখো। ওয়ার্ক ইন প্রসেস বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। ওয়ার্ক ইন প্রসেস বলতে কি বোঝায়? এখন স্যার কাজ চলতেছে। বলো একজন, ওয়ার্ক ইন প্রসেস বলতে কি বোঝায়? তো এই যে কাজ চলতেছে এমন প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে, তার মানে যেটা প্রসেসিং এ থাকে তার মানে কি র মেটেরিয়ালস দিয়ে শুরু, এর সাথে লেবাররা তখন কাজ করতে থাকে, তার মানে এর সাথে লেবার আছে। তারপরে যখন কাজটা করে ইলেকট্রিসিটি অন্যান্য কিছু ওভারহেড এর সাথে অ্যাড হয়। তাহলে ওয়ার্ক ইন প্রসেস স্টেজে প্রোডাকশন কস্ট কি কি? র মেটেরিয়ালস, তারপরে ডাইরেক্ট লেবার আর ওভারহেড সবগুলি মিলেই হলো এর কস্ট। তাহলে ওয়ার্ক ইন প্রসেসের কস্ট কত ধরবো আমরা? এখানে তো বলেই দিয়েছে 110। টোটাল কস্ট যেটি। জি স্যার। তাহলে আমরা এই জন্য 110 ধরলাম। আর এটি হোল্ডিং পিরিয়ড কত? 15 দিন স্যার। এই যে বলা আছে দেখো, অ্যাভারেজ ম্যাটেরিয়াল ইন প্রসেস অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে অ্যাভারেজ ম্যাটেরিয়ালস ইন প্রসেস হাফ এ মান্থ। হাফ এ মান্থ মানে কত দিন? 15 দিন। 15 দিন। 15/360 কত হয় বের করো। ক্যালকুলেটর দিয়ে বের করে বলো। স্যার আমরা যখন ম্যাথটা করব তখন কি যে 360 যেটা ওটা কি 15 লিখে দিব? 360, হ্যাঁ, কারণ এক বছরের মধ্যে 15 দিন, আর আগেরটা ছিল এক বছরের মধ্যে 1 মাস। না স্যার ওই যে 360 যেটা ওইটা কি আমরা হোল যে ডিভাইড করব এটা কি হোল অ্যামাউন্টের উপরে ডিভাইড করব নাকি 15 এর সাথে ডিভাইড করব? 15-র সাথে। 15-র সাথে। ওদিকে 70,000 ইন্টু 110 ইন্টু 5.5 ইন্টু এটা ডিভাইড করার পরে যে ফিগারটা হয় সেটা মাল্টিপ্লাই করবে। বুঝছো? জি স্যার। ওইভাবে করো আর হোল করো, রেজাল্ট তো একই আসবে তুমি যেভাবে। হ্যাঁ স্যার রেজাল্ট একই আসে। তো কত আসলো? বলো কত আসে? স্যার 3,22,291। 291 0.5 এর বেশি হলে এক বেশি দিলাম 92। তারপরে আইসিপির থার্ড পার্ট কি? ফিনিশড গুডস ফিনিশড গুডস ইনভেন্টরি। ফিনিশড গুড ইনভেন্টরি। তাহলে ফিনিশড গুড একইভাবে আমরা বের করব 70,000 প্রোডাকশন ইনটু গুডস ফিনিশড হয়ে গেছে, তার মানে ইউনিট কস্ট হলো টোটাল কস্ট যেটি 110। আর হোল্ডিং পিরিয়ড কত? স্যার 1 মান্থ স্যার। 30 দিন। 1 মাস মানে 30 দিন। তাহলে কত হয়? স্যার 6,44,583। তাহলে আইসিবি পার্ট হয়ে গেল না আমাদের। জি স্যার। তারপরে বি পার্ট হলো ডিসিপি। ডিসিপি মানে কি? ডেটর্স কনভার্সন পিরিয়ড। ডেটর্স কনভার্সন পিরিয়ড
বের করার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের ক্রেডিট সেলস কত। তো আমাদের টোটাল সেলস কত? 70,000 ইউনিট, তাই না? জি স্যার। এর মধ্যে ক্রেডিট সেল কত? ওই যে অ্যাডিশনাল ইনফরমেশনের শেষের দিকে দেখো, ফার্স্ট প্যারার শেষের দিকে। 1/4 of sales are on cash basis. 1/4 ক্যাশ, তাহলে বাকিটা ক্রেডিট, বুঝছো? 1/4 ক্যাশ হলে বাকিটা ক্রেডিট, বাকি তাহলে কতটা ক্রেডিট? স্যার 3 মাস না? 1/4 মানে 0.25, আর বাকি হলো 3/4 মানে 0.75। এটা হলো ক্রেডিট সেল। এখন ডেটরস এর আমাদের কত? ইউনিট কস্ট। ডেটরস বলতে আমরা সেল করলাম, সেল করেছি কি? ফিনিশড গুডস। ফিনিশড গুডস এর যেটা ইউনিট কস্ট, এটাই ডেটরস এর ইউনিট কস্ট। তাহলে ফিনিশড গুডস এর ইউনিট কস্ট কত? 110.5। এখন ডেটরস এর হোল্ডিং পিরিয়ড কত দেখো এডিশনাল ইনফরমেশনের মধ্যে। কত বলো? ক্রেডিট allowed by supplier on month and credit allowed to debtors 2 month. তাহলে debtors 2 month, 2 month মানে 60 days, তাহলে by 360 বের করো কত হয়। কত হয়? স্যার 2,28,200। স্যার 9,28,200। আবার বলো। স্যার 9,66,875। এই দুইজনে দুইটা বললা কেন? স্যার আমার তো এসেছে 9,66,875। কোনটা হবে অ্যান্সার? আরেকজন কি বলছিল? 9 লাখ বলেছিল, একটু মিলেছে, পরের গুলো মিলে নাই। এই তুমি কি বলছিলে আবার বলো, আবার চেক করো। কার্ডটা ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করেছো কে? স্যার আমি। তাহলে বলো তোমারটা। 9,66,875। ঠিক আছে, ওকে। তাহলে স্যার, আমার তো আইসিপি ডিসিপি, অন্যটা আছে। আইসিপি ডিসিপি এগুলি হলো কি? কারেন্ট অ্যাসেট। র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি এগুলি কি কারেন্ট অ্যাসেট না? স্যার এটা কি অঙ্ক বুঝবো কিভাবে? তারপর আবার অ্যান্সার এতগুলা। হ্যাঁ, স্যার এটা কি অঙ্ক, কি দেখে বুঝবো যে আমাদেরকে এইগুলা করতে হবে, এইগুলা থেকে আবার এই তোমার ফর্মুলা সামনে থেকে এগুলা বই আছে? স্যার বই তো আছে, সবই আছে। বই আছে, প্রথমে তো ম্যাথটা পড়তে বললাম, আমি নিজে পড়লাম, পড়ছো? স্যার ওইটা তো পড়েছি, রিকোয়ারমেন্টটাও দেখেছি, কিন্তু কিভাবে বুঝবো যে এই স্টেপ গুলো আমাকে ফলো করতে হবে? তো এতক্ষণ আমরা শুরুতে কি বললাম? সাইকেল নিয়ে আলাপ করলাম, সাইকেলের 3টা পার্ট, 3টা পার্টের মধ্যে আইসিপির আবার 3টা পার্ট, এগুলি কি বললাম আমরা এতক্ষণ? স্যার এটা তো পার্টের মধ্যে অনেকগুলা পার্ট পার্ট হয়ে গেল। কেন? উপরে ফর্মুলা তো উপরে লেখাই গেছে যে আমরা জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ইকুয়াল টু আইসিপি প্লাস ডিসিপি, আর ক্যাশ কনভার্সন সাইকেল আইসিপি প্লাস ডিসিপি মাইনাস সিডিপি, আর আইসিপির পার্ট 3টা উপরে তো লেখাই গেছে। এখানে তুমি কোনটা বুঝো নাই? তো আইসিপি দিয়ে শুরু করলাম আর শেষ হবে আমাদের সিডিপি দিয়ে।
মানে সাইকেলের স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। তো সাইকেল যদি তুমি না বুঝো তাইলে তো কিছুই বুঝবে না। কেন আমরা এটার সাথে এটা অ্যাড করব, কেন এটার পরে এটা লিখব, এটা তো সাইকেল। সাইকেল যদি তুমি আগের ক্লাস না বুঝো বা এখন ফর্মুলা যেটা লিখেছি এটা যদি না বুঝো তাহলে তো ম্যাথ বুঝবে না। ম্যাথ বোঝার আগে সাইকেল বুঝতে হবে। তুমি ম্যাথ বুঝো না তার মানে সাইকেল বুঝো নাই। ওই ক্লাসটা আগে দেখে নাও, সাইকেলে যেখানে আলাপ করেছি। আর তুমি যদি সাইকেল বুঝে থাকো তাহলে এখন আমরা কি করতেছি, সাইকেলের স্টেপ বাই স্টেপ সামনে আগাচ্ছি। আমার ওয়ার্কিং ক্যাপিটাল কি পরিমাণ দরকার সেটি বের করার জন্য সেটি আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালের লাস্ট এই সাইকেল অনুযায়ী আগালে আইসিপির সাথে এগুলি অ্যাড করে করে আমরা যা পাই, তো এখন সেটা অ্যাড করে যাচ্ছি, সামনে আগাচ্ছি আমরা। এতে লিখলাম আইসিপি, বিতে লিখলাম ডিসিপি, এরপরে কি লিখব? ডিসিপি কেন লিখলাম? ডিসিপি কেন লিখলাম? আইসিপির পরে কি সাইকেলে? ও আচ্ছা, আমি ওগুলা দেখতেছিলাম না স্যার, ভাবছে। সরি স্যার, আমি আগে এলোমেলো তো হয়ে আমি বললামই তোমাকে সাইকেল বুঝো, আগে সাইকেলটা দেখো। জি স্যার। ডিসিপির পরে কি লিখবো? তারপর যে সিডিপি। সিডিপি লিখবো, কিন্তু সিডিপি তো এটা মাইনাস করতে হবে, তার মানে এই দুইটা আগে অ্যাড করা আছে না? জি, যেটা অ্যাড করে ওইটার অ্যামাউন্ট অ্যাড থেকে ওই করে অ্যামাউন্টটা সেইটার পরে ওইটা মাইনাস করব। কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে আইসিপি এবং ডিসিপি এই দুইটাই হলো অ্যাসেটের পার্ট। কারণ র মেটেরিয়ালস, ইনভেন্টরি, ফিনিশড গুড এগুলি সব অ্যাসেট। তারপরে ডিসিপি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও অ্যাসেট। এখানে অ্যাডিশনাল একটি ইনফরমেশন আছে, দেখো অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে ফার্স্ট প্যারার লাস্ট সেন্টেন্স, ক্যাশ ব্যালেন্স ইজ এক্সপেক্টেড টু বি 1,20,000, দেখেছো? জি স্যার। এটা কোত্থেকে আসলো? আমরা এই যে বি পার্টে ডিসিপি লিখেছিলাম, দেখো বি পার্টে হলো ডিসিপি। এই ডিসিপির মধ্যে আমরা ক্রেডিট সেল লিখেছি কত? 3/4 না? জি স্যার। আর 1/4 কি ছিল? এটা ডেবিটর্স ছিল না? 1/4 কি ছিল? তো 1/4 তো ছিল হলো যে ওভারহেডের ওইটা। ফার্স্ট প্যারার ক্যাশ ব্যালেন্সের আগের সেন্টেন্স, 1/4 অফ সেলস আর অন ক্যাশ বেসিস। 4/1 সেলস ক্যাশ ক্যাশে বেসিস। হয়েছে। এবং এরপরেই বলছে ক্যাশ ব্যালেন্স ইজ এক্সপেক্টেড টু বি 1,20,000। দেখতে পেয়েছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিসিপি তে বের করলাম, এটা যেহেতু ক্রেডিট সেল এজন্য 3/4 বের করলাম। আর এই যে 1/4 রয়ে গেল ক্যাশ সেল, সেই ক্যাশ সেলের ফিগারটা এখানে দেয়া আছে আমাদের 1,20,000। এজন্য সি পার্টে আলাদাভাবে আমরা ক্যাশ ব্যালেন্স লিখে নিলাম। কত? 1,20,000। তার মানে 3/4 ক্রেডিট সেল আর 1/4 ক্যাশ সেল, বা আগেও যদি কোনো ক্যাশ থাকে, টোটাল ক্যাশ ব্যালেন্স হলো 1,20,000। তাহলে এখন আমরা কি করব? এই যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এই যে প্রথমে লিখেছি আইসিপি প্লাস ডিসিপি, এটাই মূলত আমাদের দুইটা পার্ট, এই দুইটা অ্যাড করেছি। কিন্তু সাথে এডিশনাল ইনফরমেশনের মধ্যে ক্যাশের কথা বলা ছিল, যেহেতু সব তো আর এখানে ক্রেডিট সেল হয়নি, কিছু ক্যাশ সেল হয়েছে, এই কারণে আমরা 3/4 ক্রেডিট সেল ডিসিপির মধ্যে করেছি। আর ক্যাশ ব্যালেন্স 1,20,000 আছে, এই জন্য আলাদাভাবে এটা লিখে তারপরে টোটালটা অ্যাড করব। তাহলে টোটাল করলে কত হয়? টোটাল করো, কত হয়? স্যার কোনটা টোটাল করব? যে তিনটা অ্যামাউন্ট এখন আমরা বের করলাম। টোটাল করব আইসিপি এবং ডিসিপি আর ক্যাশ। এই কত? আইসিপির পার্ট তিনটা ফিগার আছে, ডিসিপির একটা ফিগার আছে, আর সাথে ক্যাশ। এগুলোটা অ্যাড করলে কত হয়?
তিনটে অ্যাড করে বলো। স্যার অনেক বড় একটা অ্যামাউন্ট। এবার বুঝছো কোন কয়টা অ্যাড করতে হবে? নিচে নিচে জি, সোজা স্যার। সোজা করে দিলাম। জি স্যার, এর সবগুলো বি তারপর সি হুম, এই অ্যামাউন্ট গুলো। তাহলে এখন টোটাল করলে কত হয়? এই যে একটা কলামে চলে আসলো, সোজা করে দিচ্ছি। জি স্যার, 23,57,083। 30,57,000 কত? 83, 83। সবার আসছে এটা? এই সবার আসছে এটা? স্যার করতেছি। করে দেখো, চেক করে দেখো ঠিক আছে কিনা। তাহলে আমরা টোটাল করলাম, এটার সিরিয়াল দিলাম ডি নাম্বার টোটাল আর কি। তাহলে ই নাম্বারে কি লিখবো? সিডিপি। সিডিপি সিডিপি কত? সিডিপি কিভাবে বের করব? ওই একই ভাবে 70,000 হলো আমাদের কি টোটাল প্রোডাকশন। সিডিপি ইউনিট কস্ট কত হবে? সিডিপি মানে কি? সিডিপি মানে কি? হুম, সিডিপি মানে কি? কথা বলো না কেন? স্যার এটা মনে করতে পারছি না স্যার, আপনি তো বলছিলেন। তাহলে কেমনে হবে? ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড। ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড মানে কি? এগুলি তো আগের ক্লাসে সব ডিসকাস করেছি। এখন যদি বলো যে মনে করতে পারি না, তাহলে তুমি অঙ্ক বুঝবে কিভাবে? তুমি তো বুঝবে কিছুই বুঝিনি। আগেরটা কিছু মনে নাই মানে হলে এখন আমি যা বলি কিছুই বুঝতেছে না। না স্যার, তা না স্যার। কারণ আগেরটার সাথে সম্পর্কিত তো এটা। তুমি সিডিপি যদি না বুঝো, এটা তো আগে আলাপ করেছি, ওইটা না বুঝলে এখন আমি যা বলবো এটা সবই নতুন মনে হবে। সিডিপি মানে ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড। মানে আমরা যখন বাকিতে কিনি তখন তাদেরকে আমরা বলি সাপ্লায়ার্স, এবং তাদের কাছ থেকে যে বাকিতে যে কেনা হয় সেটাই হলো সিডিপি, এবং যতদিন পরে পেমেন্ট করি সেটাই হলো ডেফারাল। ডেফারাল মানে হলো ডিলে পেমেন্ট। আমরা বাকিতে আজকে কিনলাম, কিছুদিন পরে পেমেন্ট করলাম, এটাকে বলে ডেফার পেমেন্ট। তাহলে এইটা কি হলো সিডিপি বলে। তাহলে এখানে ইউনিট কস্ট কত হবে? ইউনিট কস্ট বোঝার জন্য তোমাকে চিন্তা করতে হবে আমরা কি কিনেছি। কি কিনেছি? এই কি কিনেছি? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস। তাহলে ইউনিট কস্ট কত হবে? র ম্যাটেরিয়ালস এর ইউনিট কস্ট যা তাই। তাহলে কত লিখবো? কত লিখবো? স্যার 52। যে 3 লক্ষ 52 না র ম্যাটেরিয়ালস এর ইউনিট কস্ট? ও হ্যাঁ, ইউনিট কস্ট, হ্যাঁ ওইটা 52। 52। আর এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স কত? 1 ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স কত? 1 মান্থ। তার মানে 30/360 কত হয়? কত হয় বলো? স্যার ওই তো 3 লক্ষ 3 এত কিছু এইভাবে হলো। জি স্যার 3,03,333, জি এটাই তো এসে পড়লো। হুম
তাহলে এখন তো আমরা ডাবল করলাম কেন? এটা তো দুইটা একই এসেছে না? ওইটা তো অ্যাসেট, যেটা কিনেছিলাম এটা ওইটা ছিল অ্যাসেট, আর এটা পেমেন্ট করি নাই আবার সেটাই তো লায়াবিলিটি। যেটি অ্যাসেট সেটাই তো লায়াবিলিটি। তুমি যখন বাকিতে কিনো, যে গুডসটা কিনলে এটা তো তোমার কাছে অ্যাসেট, তখন আগে লিখেছি অ্যাসেট, আর এখন লিখতেছি যে এটা তো পেমেন্ট করি নাই, তাহলে এটা আমার কাছে একটা লায়াবিলিটি, এই জন্য এটা আবার লায়াবিলিটির দিকে লিখলাম। বুঝছো? জি স্যার। ব্যালেন্স শিটের দুই দিক সমান হয় কেন? একদিক তো লায়াবিলিটি আর একদিকে অ্যাসেট, যে কারণে সমান হয় এই কারণে একই কারণে সমান। যে যেটা কিনেছি বাকিতে পেমেন্ট করিনি এটা একটা লায়াবিলিটি, কিন্তু গুডসটা তো আমার হাতে এসছে, আমার কাছে গুডসটা কি এখন? অ্যাসেট। তাহলে এই কারণে ওইটাও সমান আর এটাও সমান, একই। যেটা কিনেছি বাকিতে এটা লায়াবিলিটি। আর কোনো লায়াবিলিটি এখানে আছে কিনা ওই যে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে, দেখো ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স, এরপরে দেখো টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এটি হলো ডিলে পেমেন্ট করি আমরা লেবারদের। ওয়েজ কাদেরকে পেমেন্ট করা হয়? লেবারদেরকে। আচ্ছা, 1.5 উইক, আরেকটি আছে ওভারহেড 1 মান্থ। এই দুইটা লায়াবিলিটি আছে সাথে। তার মানে ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড, এটা তো র মেটেরিয়ালস কিনলাম, এটা একটি লায়াবিলিটি, বাকিতে কিনেছি। আরো দুইটি লায়াবিলিটি রয়েছে এখানে, সেটি কি? যে লেবারদেরকে আমরা ডিলে পেমেন্ট করেছি, তার মানে ওরাও আমাদের কাছে টাকা পায়। লায়াবিলিটি বলতে তো আমাদের কাছে কারা কারা পায়, তাহলে র মেটেরিয়ালস কিনেছি ওরা পায়, সাপ্লায়াররা পায়, লেবাররা পায়, আর ওভারহেড মনে করো ইলেকট্রিসিটি বিল, সেই বিলও পেমেন্ট করা হয়নি, ওরা পায়। তার মানে লায়াবিলিটি তিনটি এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে বলা আছে। এক হলো র মেটেরিয়ালস কিনেছি যেটা সিডিপি বাকিতে, এটা একটা লায়াবিলিটি। সাথে আরো বলা আছে যে লেবারদেরকে পেমেন্ট করি দেরিতে, টাইম ল্যাগ মানে দেরিতে, ডিলে পেমেন্ট, এটা একটা লায়াবিলিটি। ওভারহেডেও আমরা ডিলে পেমেন্ট করি, আমাদের কাছে টাকা পাই, এটা একটা লায়াবিলিটি। তাহলে এবার আমরা এখানে সিডিপির মধ্যে ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড কি কি? ওই যে আগে যেমনি অ্যাসেটের মধ্যে তিনটা পার্ট লিখলাম না, 1 2 3, এখানে তো একটা গেল, 2 নাম্বার হলো লেবার ওয়েজেস, লেবারদেরকে কি পেমেন্ট করি? ওয়েজেস। তাহলে সেটা কত? টোটাল হলো 70,000 প্রোডাকশন। লেবার কস্ট কত বলো? লেবার কস্ট কত দেখে দেখে বলো। স্যার 19.5। এখন কতদিন ডিলে করি আমাদের ওখানে বলা আছে, দেখো 1.5 weeks। 1.5 উইকস। তাহলে 1 সপ্তাহ আরো অর্ধেক সপ্তাহ মানে 1.5 সপ্তাহ। 1.5 সপ্তাহে কতদিন হয়? স্যার 10 দিন। তাহলে 10/360। 10/360 কেন লিখলাম? ওই যে 10 স্যার দিন। তোমরা ওই মানে টোটাল যে টাইমটা বের করছে, টাইমিং পিরিয়ডটা ওইটা 360 এক বছরের হিসাব ধরে। হ্যাঁ হ্যাঁ, মানে 1 বছরের মধ্যে 1.5 উইক, তো 1.5 উইক হ্যাঁ। মানে হলো 10 দিন, এই জন্য 10/360। এবং সবগুলোই একই স্টাইলে মানে ডে হিসেবে লিখেছি, তো এই জন্য উইকটাকে ডেতে কনভার্ট করে নিলাম। সবগুলি একই ফরম্যাটে, যদি উইক লিখি সব উইক, ডে লিখলে সব ডে। এখানে আমরা সব ডে লিখেছি, এই জন্য এরকম লিখলাম। এটা বের করলে কত হয় দেখো। তারপরে 3 নম্বরে আরেকটা লায়াবিলিটি আছে, সেটি কি? সেটি কি? ওভারহেড। তো এটা হচ্ছে 37,916। 37,916। আচ্ছা, এবার ওভারহেড 70,000 প্রোডাকশন আর ইনটু। একটা জিনিস না ভুল হয়েছে, ওখানে 17 হবে, কারণ
মানে ডেসিমালের পরে আরেকটা 6 আছে, তাহলে তো এটা এখানে অ্যাড হয়ে যাবে। 7 করে দাও। জি ওভারহেড 70,000, ওভারহেডের কস্ট দেয়া আছে কত? 39। এখন ওভারহেড কত দিন ডিলে করি আমরা, দেখো বলা আছে 1 মান্থ। 1 মান্থ, তার মানে আবার 30/360 কত আসে দেখো, কত আসলো? কত হয়? স্যার 2,27,500। 2,27,500। এখন স্যার। আমরা দেখব এডিশনাল ইনফরমেশন যে প্যারাটা ছিল ওখানে আর কোনো ইনফরমেশন বাকি আছে কিনা। যদি কিছু লায়াবিলিটি সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে এরপরে হয়তো দিব, আর কিছু না থাকলে এখানেই শেষ। তো ওখানে তো আমরা দেখলাম যে ওভারহেড অন মান্থ, এর পরের সেন্টেন্স হলো 1/4 সেলস আর অন ক্যাশ বেসিস, এটা ট্রিটমেন্ট দিয়েছি। ক্যাশ ব্যালেন্স 1,20,000, এটা ট্রিটমেন্ট দিয়েছি উপরে। তাহলে আর কিছু বাকি নেই, যেহেতু বাকি নেই আমরা এবার কি করব, অ্যাড করব। তাহলে এটা টোটালটা আবার অ্যাড করো, এটাকে এফ সিরিয়াল দিয়ে এই করো, অ্যাড করো টোটাল। টোটাল বলতে এখানে কি কি টোটাল করবে বলো তো? স্যার এই যে সিডিপি তে যেগুলো পেলাম সে সিডিপির সবগুলো। যে কয়টা আছে, হ্যাঁ ওই যে 3টা, ওই 3টা টোটাল করবে। তাহলে টোটাল করো কত হয়? টোটাল কত আসে? স্যার 5,48,000, না 5,68,000, 750। জি স্যার 550। 5,68,750। আচ্ছা এবার খেয়াল করো, 750 করো যে আমরা উপরের দিকে তাকাও, আইসিপি আর স্যার এটা ডিসিপি 750 হবে। কত 50? 750। জি স্যার। জি স্যার। আচ্ছা 750। এবার খেয়াল করো আইসিপি আর ডিসিপি আর ক্যাশ ব্যালেন্স টোটাল করলাম আমরা 23,57,083। আচ্ছা, আর সিডিপির আন্ডারে যেগুলি আছে এগুলি টোটাল করলাম 5,68,750। এখন এই ডি পর্যন্ত, ডি টোটালটা হলো আমাদের অ্যাসেট, আর ই থেকে এই যে সিডিপি এগুলি হলো সব লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? স্যার লিকুইডিটি কি যেন বলে স্যার? টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস কি করলে কি পাওয়া যায়? স্যার টোটাল অ্যাসেটটা না, কি যেন একটা বলে স্যার, মানে হাতে নগদ তরল এরকম কিছু একটা পাওয়া যায় স্যার। মনে আসতেছে না স্যার, পেটে আসতেছে, মুখে আসতেছে না স্যার। আরে এই যে যে কোর্সটা আমরা পড়তেছি ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনিশন কি? ও স্যার, ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন স্যার, যেই ক্যাপিটালটা অলওয়েজ মানে কাজ করতে থাকে, বিনিয়োজিত মূলধন। একটা ডেফিনেশন তো লিখেও দিছিলাম, বলেছিলাম কি কি ছিল? স্যার চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিলেই স্যার ওয়ার্কিং ক্যাপিটাল বের হয় স্যার। হ্যাঁ, তাহলে এত আনস্মার্ট হইলে হবে? বারবার তো এই কথাই বলতেছি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে কি হয়? ওয়ার্কিং এখন ক্যাপিটাল কি হয়? ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, তাহলে এটা তো শুরু থেকে পড়ে আসছে, যার মনে তো হয় যে সবকিছু নতুন, কিছুই জানো না।
আগে কোনো ক্লাসই করোনি। সবকিছু নতুন নতুন লাগতেছে, এটা ঠিক। নতুন কেন? কিছুই তো আজকে নতুন নাই, সবই তো পুরানো। তুমি কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করলে কি হয় এটাও যদি না পারো, তাহলে এতদিন ক্লাস করে লাভ হলো কি? শুরুর প্রথম দিন ক্লাস থেকে বলতেছি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস আর ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, কতবার বলেছি। এটাও যদি এখন নতুন লাগে তাহলে কি হবে? তাহলে কারেন্ট অ্যাসেট তো আমরা টোটাল বের করলাম, আর কারেন্ট লায়াবিলিটিস সেটাও বের করলাম। এখন এই দুইটা টোটাল ফিগার, এই দুইটা এবার মাইনাস করো। মাইনাস করলে কি পাবো আমরা? ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। মাইনাস করো কোন দুইটা ফিগার? স্যার ডি আর এফ। জি করো। কত হয়? মাইনাস করে বলো। এই যে সোজা করে দিলাম তো, উপরের ফিগার আর নিচের ফিগার মাইনাস করো। স্যার 17,88,333। এটাই কি অ্যান্সার? মানে এটা ঠিক আছে? তুমি ক্যালকুলেটর দিয়ে করছে না? জি স্যার, ক্যালকুলেটর দিয়ে করেছি, কিন্তু ওরা কেউ তো বলছে না, একা একা করতেছে। এটাই, এখন হচ্ছে আমি কি ঠিক লিখছি? তুমি কি বলছো দেখো, তোমারটা শুনে লিখছি তো, আমি ঠিক লিখছি কিনা দেখো। কি বলছো তুমি? জি স্যার। স্যার 17,88,333। এই আর কেউ করনি? স্যার এটাই। ও তাহলে হয়েছে। তাহলে এটাই। সবাই জি যদি স্যার। বলো এটাই, তাহলে ভুল হইলেও এটাই। সবার তো আর ভুল হওয়ার কথা না। তাহলে আমাদের টার্গেট কি ছিল এখানে? ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড। তো ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড কত? এই যে 17,88,333। এটি হলো লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটি একটা স্টেটমেন্টে শো করতে বলেছে, আমরা স্টেটমেন্টে শো করে দেখিয়ে দিলাম। এখন তুমি যদি বলো যে এগুলি কোনটা কোনটার সাথে কোনটা যোগ হবে বিয়োগ হবে কেমনে বুঝবো? না বুঝবা স্যার, কারণ এবার বুঝতে পারবো। বুঝবা কারণ হলো সাইকেল। জি সাইকেল স্যার, অনুযায়ী আগাবা একটা তুমি, পর একটা সাইকেলের মধ্যে আসবে। কি কি আছে সেই অনুযায়ী তুমি তোমার সাইকেলটা আগে বুঝতে হবে। সেটা ভুলে গেলে আগের ক্লাস আবার দেখে নিও সাইকেলের মধ্যে কি আছে। বইয়ের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল এই পার্টটা আবার ভালো করে পড়বে, ফর্মুলাগুলি ভালো করে দেখবে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। জি স্যার। এখনো কি কঠিন মনে হচ্ছে? না স্যার, কি সোজা। সাইকেল বুঝলে সোজা, আর সাইকেল না বুঝলে দেখবা যে কিছুই বুঝে নাই। লিমন, লিমন কোথায়? জি স্যার, আমি শুনতেছি স্যার। আমি 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 আছি স্যার। শুনতেছে তো বুঝলাম, বুঝছো কিনা? স্যার একটু কনসেন্ট্রেট ব্রেক হয়ে গেছিল স্যার। ব্রেক হইলে তো বোঝা মুশকিল। জুন্নুরাইন, জি স্যার। কি জি জি স্যার, কি বুঝছো কিনা? বুঝছি হ্যাঁ, বুঝছি না স্যার। বুঝছো কি বুঝে নাই কি বলবা এই নিয়ে কনফিউশনে আছো? স্যার জি আজকে বলো। যা পড়াইছেন এই পর্যন্ত কি ক্লাস টেস্ট হবে? জি স্যার এই ক্লাস টেস্ট স্যার এটা ম্যাথ একটু কি দিবেন সমাধান স্যার? করে দেন, মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর নতুন কিছু পড়বো না, এটা নিয়ে কোশ্চেন থাকলে বলো, অথবা না বুঝলে বলো, নতুন আর টপিকে যাব না, স্যার এটার আমি মধ্যেই কিছুই থাক। বুঝি নাই। কে কিছুই বুঝে নাই? স্যার আমি তাহলে তুমি আগের ক্লাসও কিছুই বুঝে নাই। আগের ক্লাস না বুঝলে এটা বুঝবা না। আগের ক্লাস আগে দেখবা,
ওইখানে যা যা পড়া হয়েছে স্পেশালি সাইকেল এটা পড়বা, পড়ে তারপরে এটা করবা, তাহলে বুঝবে। স্যার থিওরি গুলো পড়ার পরে তারপরে কি এটাতে থিওরিগুলি পড়ার পরে তো অবশ্যই, কিন্তু এটার জন্য স্পেসিফিক থিওরি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এই থিওরিটা যদি তুমি বুঝো, ওখানে কিছু ফর্মুলা সাইকেল সম্পর্কে ডিটেইল ডিসকাশন রয়েছে, সেটা তুমি দেখবা আবার ভিডিওতে। ভিডিও হয়তো সবগুলি দেয়া নাই, আমি আবার ভিডিও বাকিগুলিও দিয়ে দিব, স্যার এগুলি দেখলে ক্লিয়ার হবে। বই যে কি থেকে এখান থেকেই না জি, স্যার, এটা ম্যাথের সলিউশন না? বইতে সলিউশন করাই আছে, সলিউশন তো লেখা আছে, তুমি নিজে নিজে বুঝবে সলিউশন না বলে দিলে। স্যার সলিউশন তো পাশেই দেয়া, এইটাই তো এটা তো বললাম, আবার খেয়াল করি নাই। সলিউশন তো পাশেই দেয়া, বড় করে সলিউশনও লেখা আছে। জি স্যার, ওই যে হাইলাইট করে লেখা, তাইলে এটা তো দেখিই নাই। আমি ভাবতেছি এটা আরেকটা অঙ্ক, এর জন্য তাকাচ্ছিলামই না। টাকাও নাই সেটা সমস্যা নাই, আর ওটা দেখলেও যে নিজে নিজে বুঝে যেতে সেটাও না, ওইটা বুঝলে তো আর আমি এতক্ষণ বললাম সেটাও বোঝার কথা। জি স্যার, থাক স্যার, ওইটা না থাকা, ওইটা জানি কেমন কেমন অনেক কিছু একসাথে। ওকে ফাইন, তো তোমরা এটা দেখবে, আর বইয়ের আরেকটি ম্যাথ দেখবে একই টাইপের, যেটি একই টাইপের আরো দুইটা ম্যাথ আছে, ওই দুইটা দেখবে। প্রবলেম 3 and 4 যেটা সলভ করে নাই, আরো সামনে আগাও, দেখো বইয়ের যেগুলি সলভ করে নাই ওইখানে যাও, 3 and 4 ওই দুইটা করবে। স্যার এক্সারসাইজের প্রবলেমস, প্রবলেম, ও স্যার পেয়েছি। প্রবলেমসের 3 and 4 এই দুইটা নিজেরা করবে একই নিয়মে, এইটা করতে পারলে ওইটাও পারবে। জি স্যার। ওকে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আজকে শেষ করে দিব। স্যার ওই যে সিটির ব্যাপারে, ক্লাস টেস্টের ব্যাপারে ক্লাস ছিল, টেস্ট আগামী ক্লাসে এই চ্যাপ্টারে যা যা পড়া হয়েছে, স্যার থিওরি এই এবং পর্যন্ত না এই থিওরি চ্যাপ্টারে এবং একটা ম্যাথ করতে দিব, একটা ম্যাথ তো এই যেটা করলাম, আর 3 এবং 4 3 এবং 4 এবং যেটা করলাম এই তিনটার মধ্যে এগুলি থেকে একটা করতে দিব। আর থিওরিতে যেগুলি আমরা পড়েছি, ক্লাস যারা রেগুলার করেছো জানো, ভিডিওতেও আছে, ওগুলি দেখে নিও, বাকি ভিডিওগুলিও দিয়ে দিব। আর স্যার এই ম্যাথের ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ, এটা তো আজকের ক্লাস, এটা ক্লাস শেষ হোক ইনশাআল্লাহ। ওকে, তাহলে বেস্ট অফ লাক, আগামী ক্লাসে প্রিপারেশন নিয়ে রেখো, আমরা ক্লাস টেস্ট নিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম